দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। আপনারা জানেন দর্শক প্রতিদিনই দুপুর 1টায় আপনাদের সামনে আমরা হাজির হই এবং দেশ বিদেশের নানা ব্যবসায়িক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করি, আপনাদের সামনে বাস্তবতাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং কি করে আসলে ব্যবসা বাণিজ্যের গতি বাড়ানো যায়, দেশে অর্থনীতিকে চাঙ্গা করা যায় সেই সব বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের সাথে সাধারণত 2 থেকে 3 জন বিশেষজ্ঞ যুক্ত থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ছে, পুঁজিবাজারে এই বিষয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে এরই মধ্যে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন মোহাম্মদ রকিবুর রহমান, তিনি সাবেক সভাপতি এবং আমাদের সবার পরিচিত মুখ, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি এবং বর্তমান পর্ষদের পরিচালক। আমাদের সাথে আরেকজন রয়েছেন সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব আল আমিন। আমরা তাদের কাছে যাব, তবে যাবার আগে হাতে থাকা একটি রিপোর্ট রয়েছে, সেটি দেখতে আসতে চাই। দর্শক আপনারা জানেন যে করোনার সময়ে কিন্তু প্রায় সব ধরনের ব্যবসা বাণিজ্য থমকে রয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসা বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে এবং কিছু কিছু আবার গতি ফিরছে না। জনশক্তি দেখতে পাচ্ছি আমরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অনেকটা স্থবির হয়ে রয়েছে, বরং অন্যান্য দেশ থেকে বাংলাদেশে জনশক্তি অনেকে চলে আসছে, যারা মূলত রেমিটেন্সের যেই শক্তি সেটি আমাদের অর্থনীতিকে অনেক গতিশীল করছে। সেই বিষয়ে আমরা সহকর্মী বাবু কামরা যেমন একটি রিপোর্ট রয়েছে, দেখে আসবো। বিশ্বের অন্তত 170টি দেশে শ্রমিক পাঠায় বাংলাদেশ, যেখানে কাজ করছে 1,28,00,000-এর মতো শ্রমিক। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের 6টি দেশেই থাকে 75% কর্মী। এছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরও শ্রমশক্তি পাঠানোর অন্যতম গন্তব্য। তবে করোনার থাবায় গত 7 মাসে ফেরত এসেছে 2 লাখেরও বেশি প্রবাসী শ্রমিক। একদিকে বিদেশ ফেরত শ্রমিকদের ফিরে যাবার অনিশ্চয়তা, অন্যদিকে নতুন করে জনশক্তি রপ্তানিতে হোঁচট, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি ও খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর। এছাড়াও হজ মৌসুমে ব্যবসা পরিচালনা করতে না পেরে বন্ধ হয়ে গেছে অনেক এজেন্সি প্রতিষ্ঠান। এখন বাংলাদেশের হজ এজেন্সিগুলি প্রায় 90% অফিস বন্ধ। হজ এজেন্সির জন্য একটা সিজন লস মানে পুরা বছর লস। তাহলে বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা তাদেরকে ইনসেনটিভ দিতে হবে, স্টিমুলাস দিতে হবে, তাদের বেঁচে থাকার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এদিকে যদি গভর্নমেন্ট আমাদের সদায় দৃষ্টি আকর্ষণ না দেয়, তাহলে আমাদের এই ক্ষতির সম্মুখীন থেকে উত্তরণের কোনো উপায় নাই। প্রত্যেকটা স্টাফদের, কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, কোনো ইনকাম আমাদের নাই, কেন কোনো টিকিট আমাদের নাই। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বিএমইটির তথ্য বলছে, গত বছর মোট বিদেশে যাওয়া কর্মীর 90% গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। শুধু সৌদি আরবে গেছেন 57% কর্মী। নতুন করে বড় কোনো শ্রমবাজার তৈরি করতে না পারায় ধারাবাহিকভাবে কমে আসছে বিদেশে কর্মী পাঠানো। করোনা পরবর্তী সময়ে শ্রমবাজার চালু হলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এগিয়ে থাকতে সক্ষমতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। একদিকে যেরকম কোভিড-19 সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, আরেকদিকে হলো বাজার খোলার সাথে সাথে আমাদের সে সক্ষমতা এখন অর্জন করা উচিত। আমাদের যে সমস্ত ইনডিসিপ্লিনের কারণে বাজারগুলি বন্ধ হয়েছে সেগুলিকে ডিসিপ্লিনে আনা, যে সমস্ত ইনডিসিপ্লিনের কারণে আমাদের মন্ত্রণালয় হ্যান্ডেল করতে পারে নাই সেগুলিকে সক্ষমতা আনা। বছরে গড়ে 7 লাখ কর্মী বাংলাদেশ থেকে যায় বিভিন্ন দেশে, যদিও চলতি বছরের মে পর্যন্ত পাঠানো গেছে মাত্র 1,81,000। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক দেখছিলাম একটি জনশক্তি বিষয়ক রিপোর্ট, যেটি আসলে আপনারা জানেন যে এখন কিন্তু করোনার সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু শ্রমিক পাঠানো অনেকটাই বন্ধ রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে কিন্তু তার একটু ভিন্ন চিত্র। বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার কিন্তু এই করোনা পরবর্তী সময়ে আসলে ইতিবাচকভাবে টার্নওভার করার চেষ্টা করছে, যেটি আমরা গত কয়েক মাস ধরে ঢাকার বাজারেও দেখতে পাচ্ছি। আমি যদি যে বিষয়ে কথা বলছিলাম শুরুতেই, যে পুঁজিবাজারে পুঁজি বাড়ছে, তার কিছু হিসেব তুলে ধরতে চাই। বর্তমান বাজারে আজকের হিসেবে গতকালকে পর্যন্ত 3,96,883 কোটি টাকা বাজার মূলধন, যেটি গেল 31 মে অর্থাৎ 5.5 মাস সময় আগে যেটি ছিল 3,16,000 কোটি টাকা, অর্থাৎ এই 5 মাসের ব্যবধানে প্রায় 80 থেকে 85,000 কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। বর্তমানে ঢাকার বাজারে সাধারণ সূচক অবস্থান করছে প্রায় 5,000 পয়েন্টে, যেটি ছিল 4,000 পয়েন্টে 5 মাস আগে। লেনদেন গতকালকে হয়েছে 975 কোটি টাকা, যেটি সেই সময় অর্থাৎ 5 মাস আগে ছিল 143 বা 140 কোটি টাকার ঘরে। এই বাস্তবতাগুলো যদি আমরা আমলে নেই, তাহলে দেখা যায় যে পুঁজিবাজার অবশ্যই ইতিবাচক দিকে টার্ন করছে এবং এই বাজারটিকে গতিশীলতা বাড়াতে, এবং আমরা দেখি বাজার ভালো হলে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু পুঁজিবাজারে তাদের সহায় সম্বল নিয়ে আসেন এবং সেই বাজারটিকে আসলে বেড়ে যায় এবং এক সময় আবার দেখা যায় সাধারণ সূচক যখন পড়তে শুরু করে, শেয়ারের দাম কমতে শুরু করে, আতঙ্কে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে। সেই সব বিষয়ে আমরা কথা বলতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রকিবুর রহমান আপনি আমাকে?
শুনতে পাচ্ছি। বর্তমান বাজারে আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা বিভিন্ন হিসেব তুলে ধরে বললাম, যে বাজার আসলে ইতিবাচক ধারা রয়েছে। আপনার বিশ্লেষণ জানতে চাই, এবং এই সময় তো সাধারণ বিনিয়োগকারীরা বাজারের দিকে ঝুঁকছে, কি পরামর্শ দেবেন তাদেরকে? আমি প্রথমে আপনি জানতে চেয়েছেন বাজারের যে গতি ফিরে আসছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে যদি আপনি কোভিড পূর্ব অর্থাৎ আপনি যদি এই বছর জানুয়ারিতে দেখেন পর্যায়ক্রমে কিন্তু বাজার বড় ধরনের ক্ষতিগ্রস্ত ছিল, শেয়ারের দাম ক্রমাগত কমে যাচ্ছিল। দেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন 6টা নির্দেশ দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী টেক আপ করেছিলেন। উনি ওনার গণভবনে উনি ডেকেছিলেন 6 জন ব্যক্তিকে, ডেকে উনি কিছু নির্দেশ 6টা নির্দেশ দিয়েছিলেন পুঁজিবাজারকে স্টেবল করার জন্য। তার মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ ছিল যে 200 কোটি টাকা উনি প্রত্যেকটা ব্যাংকের বলেছেন অত্যন্ত স্বল্প ঋণে ব্যাংকগুলো যেন পুঁজিবাজারে বিনিয়োগ করার সুযোগ পায়, ফান্ডামেন্টাল শেয়ার, এবং এই 200 কোটি টাকা লং টার্ম বিনিয়োগ করতে পারবে, এবং যেটা লস হলেও আপনার প্রভিশন করতে হবে, অত্যন্ত একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তারপর তিনি বলেছিলেন যে যে সকল ইনস্টিটিউশন রিলেটিং টু দ্য ক্যাপিটাল মার্কেট তাদের সক্ষমতা বাড়াবার কথা উনি বলেছেন। পরবর্তীতে উনি আরো কি বলেছিলেন যে ভালো ভালো কোম্পানিগুলিকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য, এইগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আপনি খেয়াল করেন 2000 মার্চে যখন একবার তলানিতে চলে যাচ্ছিল তখন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়ে ফ্লোর প্রাইস, এটি হিস্ট্রিক্যাল ডিসিশন। ভারত আমেরিকা প্রত্যেক দেশে টাকা পাম্প করেছে বাজারকে স্টেবিলাইজ করার জন্য, পাম্পিং করেছে বিলিয়নস অফ ডলার, ভারতের লক্ষ কোটি টাকা পাম্প করেছে, কিন্তু বাংলাদেশে পাম্প করতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী একটি বুদ্ধি, একটি চমকপ্রদ সিদ্ধান্ত যে এর নিচে আর প্রাইস যাইতে পারবে, সেখান থেকে এটা শুরু হলো। তারপর একটা সিদ্ধান্ত দিয়েছেন আরো যুগান্তকারী, সেটা ছিল পার্লামেন্টে। উনি বলেছেন এদেশের সব দিকে কোম্পানিরা বোনাস ধরাই দিয়ে, মানে সব বোনাস দেয়, বোনাস দিয়ে শেয়ার বাড়ায়, নিজেরা বোনাস দিয়ে স্পন্সর উপকৃত, আর বিনিয়োগকারী বোনাস কিনে একবার ডুবতে থাকে। এটা আপনি ভালো করে জানেন, এটা এই সম্বন্ধে আমি বেশি বলবো না। সেখানে কি বলেছেন, ইয়েস আপনি রিটেন্ড আর্নিং করার পরে আপনার যে আর্নিংটা করবেন তার একটা পার্সেন্টেজ আপনাকে ডিভিডেন্ড দিতে হবে, বা ডিভিডেন্ড কন্ডিশন আপনাকে প্রথমে ক্যাশ দিতে হবে, ক্যাশ ইকুইভ্যালেন্ট টু বোনাস দিতে হবে, সব সুযোগ করে দিয়েছে। এটা ক্ষেত্রে বড় ধরনের ঘটনা ঘটেছে। এর ফলে আপনি দেখেছেন পরবর্তী ব্যাংকগুলি যে শেয়ার গত বছর ব্যাংকগুলি যে আপনাকে ডিভিডেন্ড দিয়েছে অপূর্ব। আপনি দেখবেন ক্যাশ বোনাস, ম্যাক্সিমাম ক্যাশ দেন বোনাস, কোম্পানিগুলি ক্যাশ আসেন। এই যে এরপরে আসেন এবার হলো মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, যেটা বিপ্লব ঘটিয়েছে, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভূমিকা রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছুই করেছেন। কথা প্রশ্ন হচ্ছে রকিবুর রহমান, আপনারা পুঁজিবাজারের কল্যাণে কি কি করেছেন? আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আসলে বেশ সমালোচনার মুখে রয়েছে। বিশেষ করে আমরা কদিন আগে প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক বলছে, তিনিও বলেছেন যে বিএসইসি কিংবা সরকার চেষ্টা করবে, সরকার কিন্তু নিয়ন্ত্রক, বাট কাজটা মূলত করতে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জকে। আপনারা কি কি করেছেন, আপনি যদি কিছু তুলে ধরেন সাধারণ বিনিয়োগকারীদের? এখন আমাদের বেসরকারি উনি উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যের সঠিক বক্তব্য হচ্ছে, উনি বলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ম্যানিপুলেশন হয়, এবং এই ম্যানিপুলেশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মচারী বা সবাই জড়িত, এবং এটা আপনার ব্রোকাররা এই ম্যানিপুলেশন জড়িত। অথচ ঢাকা স্টক এক্সচেঞ্জের কাজ হলো ম্যানিপুলেশনকে ধরা, অ্যাড্রেস করা এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। এবং এটা বলেছেন যে আবার সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশন অনেক দূরে, তারা আরো পরে ধরবে, কিন্তু মূল প্রাইমারি রেগুলেটর হিসেবে ঢাকা স্টেজে এই কাজটা করবে। কিন্তু এখন আমার প্রশ্ন, এই ক্ষমতা কি আমাদের কাছে আছে? গত 10 বছর কি ক্ষমতা আমাদের কাছে আছে? গত 10টি বছর প্রত্যেকটি ক্ষমতা আমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমরা আইপিও অনলি অবজারভেশন দিতে পারি, আমরা রিকমেন্ড করতে পারি না। আমরা কোন কোম্পানি, আপনার মনে আছে আজ থেকে 3-4 বছর আগে আমরা 2টি কোম্পানিকে আমরা ডিলিস্টেড করেছিলাম, আর রহিমা ফুড এবং মডার্ন ডাইং, মনে আছে আপনার? জি জি। অত্যন্ত ঐতিহাসিক। ওই 15টা কোম্পানির মধ্যে 2টা কোম্পানি 5 বছর কোনো ডিভিডেন্ড দেন, 5 বছর কোনো এজিএম করে না, এবং ইভেন কি আমাদের ডিএসসি ট্যাক্সও দেয় না। আমরা যাচাই বাছাই করে আমরা আপনাদের কি করার রয়েছে কিংবা ক্ষমতা আপনাদের খর্ব করা হয়েছে সেই কথা আপনি বললেন, সেই বিষয়ে আপনার কাছ থেকে তো শুনতে চাই। তবে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ রয়েছেন, জনাব আলামিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে, যে কথাটি বারবার ঘুরে ফিরে আসছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা নিয়ে, যেটি কদিন ধরেই আলোচিত, যে তাদের সামনে অনিয়ম হয়। আমরা দেখতে পেলাম কদিন আগে একটি কোম্পানি, আপনিও নিশ্চয়ই জানেন, তালিকাভুক্ত হলো 10 টাকায়, সেই কোম্পানিটি আজকের বাজারে লেনদেন হচ্ছে 60 টাকার উপরে। অর্থাৎ এমন কি ম্যাজিক হয়েছে, এবং পত্রপত্রিকায় রিপোর্ট আসছে সেই বিষয়ে। এই ধরনের অনিয়মগুলো ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কি ভূমিকা রাখছে? ধন্যবাদ আপনাকে। আসলে উনি অনেক সুন্দর করে প্রেক্ষাপটটা বিশ্লেষণ করলেন। আমি বলবো যে এই ধরনের ঘটনা আসলে এই অল্প দিনে শেয়ারটা আজকে 64 টাকার উপরে, কারণ তারা মানে প্রথম তো আমরা জানি যে প্রথম দিন যেদিন শেয়ারটা লেনদেন হয় সেদিন 50% আপার সার্কিট থাকে, পরের দিন আবার 50%। এই 2 দিনে তেমন কোনো উল্লেখযোগ্য লেনদেন হয়নি। তার পরবর্তী ডে থেকে যখনই তাদের লেনদেনটা নরমাল স্বাভাবিক ধারায় আসে,
আস্তে আস্তে শেয়ারটার দাম অলমোস্ট 40 টাকার উপরে চলে যায়। তার পরবর্তীতে আবার তারা বোর্ড মিটিং করে 8% তারা হচ্ছে ক্যাশ এবং 2% স্টক দিয়েছে এবং ইপিএস তারা ভালো দেখিয়েছে, দেখানোর সাথে সাথে উইথ রেসপন্সে আবার যেদিন প্রাইস লিমিট নাই সেদিন সিগনিফিকেন্টলি একটা প্রাইস বেড়েছে। এরপর কিন্তু তারা আবার মানে কোয়ার্টারলি ডিসক্লোজার যেটা মানে ইপিএস দেখাবে, মানে কোম্পানির পক্ষ থেকে কিন্তু তারা একটা একটা করে নিউজ রাখছে যেটাকে সামনে রেখে তারা বাড়াচ্ছে, কিন্তু এটা কোম্পানির রোল যতটা বেশি তার চেয়ে বেশি হচ্ছে যে চক্র এটাকে প্রাইসটা বাড়াচ্ছে তাদের ব্যাপারে। এখন ধরেন এই চক্র কিন্তু সার্ভিলেন্সে গেলে ইজিলি বলা যায় কারা এই কাজগুলো করছে। শুধু এই ক্ষেত্রে না, আমাদের এই স্পেসিফিক একটা স্ক্রিপ্টের কথা বলবো না, কারণ অনেকেই বলে যে অনেক সেক্টরের দাম বেড়েছে, অনেকভাবে অনেক কথা বলে। এখন দাম বাড়াটা কিন্তু আসলে দোষের না যদি তার মধ্যে কোনো ধরনের অনিয়ম বা অন্য কিছু না থাকে। তো সেই ক্ষেত্রে সেটা খতিয়ে দেখার কথা বলছে, বলার পরেও কিন্তু বিনিয়োগকারীরা আসলে কিন্তু এটা থেকে বিরত হচ্ছে না, বিনিয়োগ অব্যাহত রেখে যাচ্ছে। তো সেই জন্য আমি বলবো যে আসলে হয়তো মানে এটা যেহেতু অক্সিজেন কোম্পানি একটা, সেটা তারা হয়তো ভাবছে যে করোনা টাইমে তাদের প্রচুর পরিমাণ সেল প্রসিড হয়েছে, মানে মানুষের যে পারসেপশনটা আর কি, এইসব বিবিধ কারণে হয়তো তারা প্রত্যাশা করছে যে হয়তো তার একটা ভালো আয় আসতে পারে, এরকম একটা প্রত্যাশা। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি তদন্ত কমিটি তারা হয়তো ভালো করে বলতে পারবে আসলে বিষয়টা কি ছিল, বাট পাবলিক পারসেপশনটা হচ্ছে হয়তো এখানে একটা ভালো তাদের আর্নিং সার্ভিস এটা আমি জনাব আলামিন, শুধুমাত্র একটি কোম্পানি নয়, আমরা দেখেছি গত কয়েক মাস ধরে একটি সেক্টর বিশেষ করে বীমা খাতের কোম্পানিগুলো কোনো কোনো কোম্পানির দাম 5 গুণ বেড়েছে, 6 গুণ বেড়েছে। কি এমন ঘটেছে যে বীমা খাতের কোম্পানিগুলোর দাম 5-6 গুণ হতে হবে? এখন বীমা খাতের ক্ষেত্রে আমি আপনাকে একটু ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে করোনাকালীন সময়ে আমাদের অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো তাদের প্রোডাকশন বন্ধ ছিল, কিন্তু অন্যদিকে বীমা খাতের যে কোম্পানিগুলো ছিল তাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যে এলসি যে তাদের রেভিনিউ গুলো সেটা এবং সিগনিফিকেন্টলি বীমা খাতের কমিশনটা 75% থেকে 15% নেমে এসেছে, খরচ তাদের কমে গেছে। তারপর তার সাথে ছিল হলো আপনার হলো তাদের যে ইপিএস গুলো প্রত্যেকের আসছে গত কোয়ার্টারের তুলনায় কারো 500%, 600%, 1000% গ্রোথ পর্যন্ত হয়েছে ইপিএস এ। এখন পেইড আপটা একদিকে ছোট, ইপিএস এর গ্রোথটা যখন অনেক ভালো, অন্যান্য ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলোর মধ্যে দেখা গেছে অনেকে নো ডিভিডেন্ড দিয়েছে, খুব ইনসিগনিফিকেন্ট ডিভিডেন্ড দিয়েছে, ইপিএস ভালো না, এইসব বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণে হয়তো পেইড আপ ছোট বলে সেখানে যে অ্যাবনরমালি কিছু শেয়ার বাড়েনি সেটা বলবো না, বাট এর মধ্যে ভালো ভালো কিছু কোম্পানিও আছে যাদের গভর্নেন্স ভালো, যাদের মানে ম্যানেজমেন্টের সম্পর্কে পজিটিভ ইমেজ আছে, তাদের আর্নিংস ভালো, সেসব কোম্পানি যদি দাম বাড়ে তাতে কোনো আপত্তি নেই, বাট অ্যাবনরমালি ঢালাওভাবে যদি সবকিছু বাড়ে সেটা অবশ্যই খতিয়ে দেখা, সেটি অবশ্যই ভয়ের কারণ। আমরা এই বিষয়ে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হতে চান, আমরা তার কথা শুনে আসবো, আপনাদের কাছে আবার আপনাদের বিশ্লেষণ শুনবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, বলবেন আপনার প্রশ্ন কি? জি জি, সালামালাইকুম, আমি মিরপুর থেকে, আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বলছি। আমি একটু শুনলাম জনাব রকিম সাহেব বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে জানুয়ারিতে শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ, তো আমার শুধু প্রশ্ন এখানে যে উনি একসময় পরিচালক সভাপতি ছিলেন শেয়ার বাজারের স্টক এক্সচেঞ্জের, এখন উনি পরিচালক হিসেবে আছেন, তো প্রধানমন্ত্রী সবকিছু বলে দিবেন, ওনাদের কাজটা কি? আমি যেটা প্রশ্ন করতে চাই আর কি ওনাকে, ওনাদের কাজটা কি, তাহলে ওনারা কি করেন আসলে ওখানে বসে? ঠিক এই প্রশ্নটি দর্শক আমিও কিছুক্ষণ আগে করেছিলাম, স্বাভাবিক প্রশ্ন আসে। আর স্পেসিফিক যেটা প্রশ্ন আছে প্লিজ শুনবেন। আর ওনারা একটা শেয়ার দাম বাড়লে কোয়ারি দেয়, কিন্তু যে শেয়ারটা ফেস ভ্যালুর নিচে দাম নেমে যায় সেই শেয়ারটা ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আদৌ কি ওনারা ব্যবস্থা নিচ্ছেন ওনারা? আরেকটা প্রশ্ন আমার যেটা আছে, যেটা হলো যে ওনারা শেয়ার বাজারের জন্য বলে অনেক উদ্যোগ নিচ্ছেন, ওনারা কেন বাইব্যাক সিস্টেম চালু করেন না? যদি বাইব্যাক সিস্টেমটা চালু হতো তাহলে শেয়ার বাজারে কোনো শেয়ারের দামই ফেস ভ্যালুর নিচে নামতো না। সর্বোপরি আমি যতটুকু মনে পড়ে রকিবুল সাহেব যখন ছিলেন সভাপতি ছিলেন তখনই শেয়ার বাজারে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। আদৌ কি উনি সেই খন্দকার ইব্রাহিমের রিপোর্টটা পেশ করতে পেরেছেন? কেন পারেন না? জনগণের কাছে ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে শেয়ার কেলেঙ্কারি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সময়ে এমনটি বলা একেবারে ঠিক নয়, এটি আসলে একটি সামগ্রিক পরিস্থিতি এবং এটি বিভিন্ন সময় কিন্তু হয়ে থাকে, এটি বিশ্বের সব বাজারে হয়ে থাকে, এটি ব্যক্তির কোনো দোষ এখানে আমি বলবো না। তবে যেই বিষয়টি আপনি বলছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলতেই কিন্তু মানুষ বোঝে যে শেয়ার বাজারের ওরা হচ্ছে আসলে একদম আতুর ঘর, শেয়ার বাজার মানে নিয়ন্ত্রক হোক বা না হোক, মানুষ কিন্তু সেটাই জানে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে শেয়ার বাজারের জন্য বড় কিছু। আপনি যেটি বললেন রাকিবুর রহমান, আসলে কতটুকু ক্ষমতা খর্ব করা হয়েছে, নাকি ঢাকা স্টক এক্সচেঞ্জই পারছে না কিছু করতে? বাস্তবতা কি? ঢাকা স্টক এক্সচেঞ্জের তো বললাম তো আপনাকে, আমরা যখন রোমিয়া ফুড এবং আরো একটাকে আমরা ডিলিস্টিং করার পরে তো আমাদের আর ডিলিস্টিং করার সুযোগ দেওয়া হলো না, আমাদেরকে ক্রিটিসাইজ করা হলো। পরে এসিএ নিয়ে যে কেলেঙ্কারি হলো, সেই এসিএ আমরা ইনভেস্টিগেশন করেছি ডক্টর জাস্টিস সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, সেটাও তো পরবর্তী আমরা সব ধরেছি যে এসিএ কিভাবে তার রিজার্ভ থেকে টাকা নিয়ে একটি এসিএ লজিস্টিককে সাপোর্ট দিতে গিয়া, আপনি কিভাবে স্বপ্নকে গড়তে গিয়া
কিভাবে এশিয়ার রিজার্ভ কমে গেল, এশিয়ার রিজার্ভ থেকে টাকা সরিয়ে ফেলা হলো, এবং মূলত এশিয়ার যারা শেয়ার হোল্ডার ছিল তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো সেটা তো আমরা ধরে দিয়েছি। কিন্তু পরে তো দেখা গেল আমাদের বোর্ডটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডাকে এটাকে আমরা যেটা করতে পারি, আমরা এটা কোনো ক্ষমতা নেই, বোর্ডকে সম্পূর্ণভাবে তলব করলো। আমার বিনিয়োগকারী ভাই অনেকগুলো কথা বলেছেন, আমি দুঃখিত। বিনিয়োগকারী ভাইকে আমি বলতে চাই যে আপনি তো বলতে হবে যে আমরা যখন আইপিও যখন আমরা করেছিলাম, আমরা যতগুলো আইপিও রিকমেন্ড করেছিলাম, প্রত্যেকটা আইপিও তো ভালো অবস্থায় আছে। আর যে আইপিও গুলো আমরা রিকমেন্ড করিনি, আমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে চলে এসেছে, সেই আইপিও গুলি তো ভালো অবস্থায় নাই। সেখানে 10 টাকাটা 2 টাকা, 50 টাকাটা 10 টাকা, সেগুলো এই অবস্থায় যেত। আমাদের তো ক্ষমতাটা কোথায়? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আইপিও আনার ক্ষেত্রে আপনাদের এখন কোনো ভূমিকা নেই? আমাদের অনলি বলা হচ্ছে আমরা অবজারভেশন, অনলি অবজারভেশন। আমি শুধু অবজারভেশন দিতে পারবো, আমি তার কোনো কথা বলতে পারবো না। আমার তার কোনো কথা। আর ভাই আমাকে একটা কথা বলেছেন যে কেলেঙ্কারি কথা, তো এটা তো বলতে হবে, প্রমাণ করতে হবে তো ভাই। আরে শুনেন রকিবুর রহমান, আপনাকে বুঝতে হবে ভাই, প্লিজ, যারাই আপনারা বলেন না কেন, আমাকে কেন্দ্র করে তো পুঁজিবাজ আপনি বলেছেন, তো বলেন তা কি করেছি, বলবেন তো? আপনি তো বলতে হবে যে আমি কি করেছি। জনাব রকিবুর রহমান, সেটি আসলে একেবারে একজন বিনিয়োগকারী পারসেপশন, সেটি অবশ্যই সবার পারসেপশন নয়। এটি আসলে সমালোচনা, যারাই পদে থাকেন তাদের সমালোচনা হতেই পারে। একটি বিষয় আমাদের সেই ক্ষুদ্র বিনিয়োগকারী বললেন যে বাইব্যাক বিষয়ে আপনারা কোনো রিকমেন্ডেশন করেছেন কিনা, বা এটি করা গেলে কিন্তু আমরা দেখি অনেক কোম্পানি ফেস ভ্যালু নিচে চলে আসে, যেটি আমরা দেখেছিলাম প্যান্ডেমিকের সময় বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম কমে যাচ্ছিল, আমি দুঃখিত, স্কয়ার ফার্মার শেয়ারের দাম, তখন আসলে তারা পরিচালকরা বাই করা শুরু করলেন, ঘোষণা দিলেন, এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম সেই কোম্পানিটির দাম সেভাবে করে পড়েনি। এই কাজগুলো কেন অন্যান্য কোম্পানি করতে পারে না? কোথায় আসলে সমস্যা? না, বাইব্যাকের ব্যাপারে সবচেয়ে প্রবক্তা হলাম আমি বাইব্যাক করার জন্য আমি দেখেন এখানে কিন্তু আপনারা একটু কনফিউজড হয়ে যান। বাইব্যাক নিয়ে কিন্তু দুটো ব্যাপার আছে। একটি হলো কোম্পানি বাইব্যাক, মানে কোম্পানি তার রিজার্ভ থেকে বাইব্যাক করবে, যেটা অ্যাপল, ইনফোসিস, টাটা, বিড়ালা, রিলায়েন্স করে থাকে। যখন তারা মনে করে তাদের শেয়ারটার দাম কমে যাচ্ছে, এটা যৌক্তিক না, তখন তারা তাদের রিজার্ভ থেকে এটা বাইব্যাক করে, নট ডাইরেক্টর। আরেকটা বাইব্যাক হলো যখন শেয়ারের দাম কমে যাবে তখন ডাইরেক্টর এটা বাইব্যাক করবে, ডাইরেক্টর এটা বাইব্যাক করবে। সেটা এবার এই বাইব্যাক আইনটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অলরেডি স্টার্ট করেছে এবং কার্যকরী করতে যাচ্ছে, যাতে কোম্পানি যে 10% না হইয়া তারা যাতে বাইব্যাক করতে পারে। তাদেরকে বলা হচ্ছে, বাধ্য করে বলা হচ্ছে যে সকল শেয়ারের দাম 10 টাকার নিচে, যে সকল শেয়ারের দাম খারাপ অবস্থা আছে, তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে এত% শেয়ার, 70% শেয়ার বাইব্যাক করতে হবে, অথবা তোমাদেরকে ম্যানেজমেন্ট পরিবর্তন হয়ে যাবে। এগুলি তো সবচেয়ে ভালো ভালো সিদ্ধান্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে। রকিবুর রহমান, আমরা দেখি এই প্রশ্নটি আমি জনাব আলামিন আপনার কাছে করতে চাই, যে আমরা দেখি বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আসলে প্রতিশ্রুতি দিয়ে আসে বাজারে যে আসলে অনেক ভালো করবে, ইপিএস ভালো দেখায়, পরবর্তীতে দেখা যায় সেটি আসলে ফেস ভ্যালু নিচে নেমে যেতে হচ্ছে। সেই সময় বিনিয়োগকারীদের প্রশ্ন হচ্ছে, সেই সময় কেন আসলে কোম্পানিগুলো বা ডিরেক্টর যারা রয়েছে তারা আসলে বাইব্যাক করেন না? তবে এই প্রশ্নের উত্তর আমরা জানবো দর্শক ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। যে বিষয়ে আজকে কথা বলছি, পুঁজি বাড়ছে পুঁজি বাজারে, তবে সেই বাজারে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে কি করণীয়, সেই বিষয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করছি। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম, জনাব আলামিন, আপনি নিশ্চয়ই জানেন, আপনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সাথে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াচ্ছেন অনেকদিন ধরে। আমরা দেখি যে 10 টাকা নিয়ে আসলে ফেস ভ্যালু নিয়ে এখন বাজারে প্রায় সব কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে সেই দাম বেড়ে যায়, 20 টাকা হয়ে যায়, 25 টাকা, 30 টাকা, বিনিয়োগকারীরা কিনছে। দেখা যায় ধীরে ধীরে কোম্পানি হয়তো ডিভিডেন্ড দিতে পারছে না, সে জেড গ্রুপে চলে আসছে, এবং একটা পর্যায়ে গিয়ে ফেস ভ্যালুর চেয়েও কোম্পানির দাম নিচে আসছে। এটি আসলে কি করণীয়? এই জায়গাতে সারা বিশ্বব্যাপী প্রেক্ষাপটটা কি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কি করা যায়, কি করে আসলে বিনিয়োগকারীদের বাঁচানো যায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে যে কোম্পানিগুলো আইপিওতে আসে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোই সঠিকভাবে আইপিওতে আসার আগে যে অবস্থা থাকে ওভারস্টেটেড করে অনেক সময় আসে আর কি। তো এই কারণে দেখা যায় যে কোম্পানিগুলোর পারফরমেন্স কয়েক বছরের মধ্যেই মানে ওই রকম যে আর্নিংসটাকে প্রেডিকশন তারা দেখায় সেটা মেনটেন করতে পারে না, কারণ তখন তারা অতিরঞ্জিত করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোকে তারা মূল্যায়িত করে। এক্ষেত্রে অডিটরের একটা রোল আছে, ইস্যু ম্যানেজারের একটা রোল থাকে, এবং দেখা যায় যে দেশে আপনার স্পন্সরদেরকে জোর করে 30% শেয়ার ধারণ করানো যায় না, তার মানে তাদের জবাবদিহিতার জায়গাটা থেকে অনেক কমে চলে আসে। তারা কি করে অনেক হাই ভ্যালুতে শেয়ারগুলোকে ডিক্লারেশন না দিয়ে বিক্রি করে দিয়েছে, এরকম অনেক কোম্পানি আছে। হ্যাঁ, আমি যদি বলি ফ্যামিলি টেক্সটাইল, আয়রন স্পিনিং, তারা না বলেই বিক্রি করে দিয়ে চলে গেছে। তাহলে যখনই দেখা যাবে স্পন্সরদেরই কোনো দায়বদ্ধতা নাই, তখন সাধারণ বিনিয়োগকারীর উপর কিন্তু এই বার্ডেনটা শিফটেড হয়। এটা হচ্ছে বাংলাদেশের প্র্যাকটিস। কিন্তু উন্নত বিশ্বের সব জায়গায় যেটা আছে যে একটা কোম্পানি যদি মনে করে আমার বাজারে শেয়ারের যে মূল্যটা চলছে সেটা আমার ইন্ট্রিনসিক ভ্যালুটা কম্পারেটিভলি অনেক কম আছে, তখন তাদের রিজার্ভ ফান্ড থেকে তারা এটাকে কিনে নেয়। যখন কোম্পানি নিজের ফান্ড থেকে কেনে, তখন সাধারণ মানুষরা এটাতে অটোমেটিক বাই প্রেসার দেয়, তখন কিন্তু অটোমেটিকলি প্রাইসটা ফল না করে, কারণ তখন চিন্তা করবে তারা যে কোম্পানি নিজে যেহেতু কিনে নিচ্ছে,
যেমন বাংলাদেশের ক্ষেত্রে স্পন্সররা কেনার ঘোষণা দেওয়াতে কিন্তু একটা শেয়ারের দাম নিচে থেকে অনেক উপরে উঠে গেছে, যদিও এটা বাইব্যাক না। বাইব্যাক হচ্ছে কোম্পানি তার নিজস্ব যে রিজার্ভ ফান্ড আছে সেই রিজার্ভ ফান্ড থেকে যখন কোম্পানি শেয়ারকে কম মূল্য মনে করবে এবং যারা ব্লু চিপ ভালো কোম্পানি সেই সব জিনিস যে বাজারে যে রেটে ট্রেড হচ্ছে এই রেটটা অনেক কম, তখন তারা কিনে নেয়। তো বাংলাদেশেও যদি কাজ হয় তাহলে হয়তো অনেক বিনিয়োগকারী যারা 10 টাকায় কিনেছে, বা এটা তো বলবো আমি শুধুমাত্র 10 টাকার কথা, এর চেয়ে ভয়াবহ কেলেঙ্কারি হচ্ছে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বুক বিল্ডিং এর নামে শেয়ারের দাম 700, 800, 900, 1000 টাকা করে করছে। রিসেন্টলি আমরা যেসব বুক বিল্ডিং 18 সাল থেকে এখন পর্যন্ত এসছে প্রত্যেকটা বুক বিল্ডিং এর কাট অফ প্রাইসের ধারে কাছে নাই, এক্সেপশনাল দু একটা ছাড়া। তার মানে কি, ওই যে লোকগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা যোগ্য বিনিয়োগকারী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফান্ডের ভ্যালুয়েশন করতে, তারা একটা অসৎ চক্র মিলে এমন ভাবে মূল্যায়ন করেছে তাদের লক ইন পিরিয়ড বেশি দিন না থাকাতে তারা শেয়ার বিক্রি করে মার্কেট থেকে বের হয়ে যায়। এই বার্ডেনটা শিফট হয়ে যায় কোথায়? সাধারণ বিনিয়োগকারীর উপর। সাধারণ বিনিয়োগকারীরা অলওয়েজ লুজার হয়। যেমন আমরা রিসেন্টলি ওয়ালটনের স্টোরি যদি দেখি, মাত্র 0.97% শেয়ার তারা মার্কেটে ফ্লোট করে 300 কোটি শেয়ারের মূল্যায়ন করেছে, 29 লাখ শেয়ার ফ্লোট করে। যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে কোট করেছে সেই কোটটা কি আসলে জাস্টিফাইড না। আপনি যাকে দায়িত্ব দিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীর জন্য একটা ফেয়ার প্রাইস নিয়ে আসবে, তারাই যদি অযৌক্তিকভাবে দাম মূল্যায়ন ঠিক করে, তাহলে এখানে সাধারণ বিনিয়োগকারী যাবে কোথায়? যেখানে প্রফেশনাল ভ্যালুয়ার আছে, প্রফেশনাল অ্যানালিস্ট আছে, তারা মিলে যদি এই কাজগুলো করে তাহলে সাধারণ বিনিয়োগকারীর আস্থার জায়গাটা থাকবে কোথায়? সেই জন্য আমি মনে করি যেসব প্রতিষ্ঠান এইভাবে অ্যাবনরমালি প্রাইসিং করেছে তাদেরকে ওই দামে শেয়ার 3 থেকে 5 বছরের লক ইন দিয়ে দেওয়া যায়। তুমি যেহেতু মনে করো এত ভালো শেয়ার, আপনি কি চক্রের কথা বললেন? আপনি চক্রের কথা বললেন, আপনি অনেকগুলো বিষয় বলেছেন, খুবই মূল্যবান কথাগুলো। আমরা এই বিষয়ে একটু রকিবুর রহমান আপনার কাছে ফিরতে চাই। একটি শক্তিশালী চক্র, যেটি আসলে আমাদের অধ্যাপক সাহেব বললেন, এই শক্তিশালী চক্রকে কারা নিয়ন্ত্রণ করবে? এই নিয়ন্ত্রণের জন্য আসলে কি সিস্টেম রয়েছে বাংলাদেশে? আপনি জানেন পৃথিবীর সব দেশে সেবি বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, স্যাক বলেন, আমেরিকা, এত শক্তিশালী আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে কত শক্তিশালী আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 2cc একটা ক্ষমতা দেওয়া আছে, 2cc। এই ক্ষমতা বলে লিস্টিং কোম্পানির যে কোনো লোককে, যে কোনো ডাইরেক্টরকে হাজিরা দিয়ে আইনে আর যে কোনো কিছু করতে, এত বড় ক্ষমতা, তাহলে তা কে করবে? এই যে আলামিন যে তুলে ধরলো, এই যে চক্র, এই চক্রকে কে ধরবে? যারা অডিটর, একটা অত্যন্ত মানে অডিট রিপোর্টের মধ্যে সম্পূর্ণ একটা ভুল তথ্য দিয়ে ওনারা এটাকে বাতিল করেছেন, ইস্যুয়ার উনিও বাতিল করেছেন, আন্ডারে একটা উনি সাপোর্ট দিয়ে আছেন। আর সবচেয়ে ক্ষতিকারক কথা জানেন, অ্যাসেট ভ্যালুয়েশন কোম্পানি 5 কোটি টাকার জায়গাকে দেখাইছে 50 কোটি। তো হবে কিভাবে? ওনারা এটা দেখাইয়া বাড়াইয়া যতই পর্যন্ত ওনাদের প্লেসমেন্ট শেয়ারটা আছে অতই পর্যন্ত ঠিক থাকে, 10 টাকাটা 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা বাড়তে থাকে। যখন প্লেসমেন্ট শেয়ারটা ফ্রি হয় তখন ওনারা বেঁচে বাইরে আসা। এটা তো রমরমা, আপনি জানেন 10 বছরের রমরমা প্লেসমেন্ট বাণিজ্য হয়েছে। কাউকে আপনি ধরেছেন? কাউকে আপনি আইনের আওতায় এনেছেন? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বর্তমানে যে কাজগুলো করছেন আমি মনে করি অত্যন্ত ভালো কাজ করছেন, এবং অনেক সেই সময়ে কি রকিবুর রহমান, আপনারা যারা ব্রোকার রয়েছেন বা আপনারা যারা ডিএসসি সাথে রয়েছেন, আপনারাও কি কোনো ভূমিকা রেখেছেন? যেমন আপনি নিশ্চয়ই একটু আগে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে নিয়ে এটা বলেছেন সেটা বলেছেন। এখন বিষয় হচ্ছে যখন বিএসসিসি ভুল করতেই পারে, সেই ক্ষেত্রে আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীকে বা যারা অর্থমন্ত্রী সেই সময় যারা ছিলেন তাদেরকে ইনফর্ম করেছিলেন? তাদেরকে দামানোর কোনো চেষ্টা আপনারা করেছেন কি? চেষ্টা করেছি। আপনি জানেন, তাহলে আপনার সাথে এখন কথা বলি। গ্রামীণ যখন 2009-তে আসছিল, আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট। আবার শুনে যান তাহলে আমি কি করেছি। গ্রামীণ 8% শেয়ার আনবে এবং 1 টাকা ভ্যালুতে, 1 টাকা ভ্যালু, প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে 1 টাকা। ওই আমাদের একটা ইয়ে ছিল, মিউচুয়াল ফান্ড ছিল, কি নাম? এইমস এর 1 টাকা। জানেন তো, একদিন মাননীয় অর্থমন্ত্রী যখন কাহিনী শুনতে চাচ্ছেন 1 মিনিটে শুনে যান, মাননীয় অর্থমন্ত্রী আমাকে পার্লামেন্টে রাখছে, কারণ ওই যখন ফারুক আহমদ সিদ্দিকী ছিল সিকিউরিটি চেয়ারম্যান, আমাকে বলছে এটা 8% 1 টাকা, রকিব সাহেব আপনাকে আমি প্রেসিডেন্ট, আপনাকে দিতে হবে, আপনি এটা দিয়ে দেন, এটা ভালো শেয়ার। আমি অবশ্যই গ্রামীণটা ভালো শেয়ার। আমাকে অর্থমন্ত্রী রাখছেন পার্লামেন্টে বলছে রকিব তোমার জন্য 2টা কাজ করছি। একটা কাজ হচ্ছে তোমার বুক বিল্ডিংকে আমি অ্যাপ্রুভ করে দিছি, আর তোমার জন্য গ্রামীণ মতো শক্তিশালী শেয়ার নিয়ে আসছে, কংগ্রেচুলেশন। কিন্তু রকিব এটাকে ফেসবুকে 1 টাকা এবং 8% দিতে হবে। আমি মাননীয় অর্থমন্ত্রী, 1 টাকা মানে 100 টাকা, 1 টাকা মানে 1000, কেউ বুঝবে না। 1 টাকা 100 টাকা, 1 টাকা 1000 টাকা, কেউ বুঝবে না এটার দাম কত হবে তখন। এটা হয় না মাননীয় অর্থমন্ত্রী, আপনি এটা 10 টাকা ফেস ভ্যালু করে দেন এবং এটাকে আপনি কি জানি বলে যে 10% কিছু সুবিধা ছেড়ে দেন। উনি আমাকে তখন বলে যে না রকিব তুমি তো একটু নেগেটিভ, কেন তুমি দেন আই মুভ টু দা অনারেবল প্রাইম মিনিস্টার। উনি তখন বসতেন হলো আপনার এই ইয়ের সামনে, কি জানি তো রমনা পার্কের সামনে, গণভবনে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝালাম যে মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম খুবই ভালো শেয়ার, কিন্তু এটা যদি 1 টাকা হয়, মানে 1 টাকা 100 টাকা, কেউ বুঝবে না। আমি 100 টাকা কিনে পেলাম, বাট 1 টাকা 100 টাকা মানে কত গুণ,
কিন্তু কেউ বুঝবে না মানে 100 গুণ। আজ 10% আনা ঠিক হবে। তখন মানে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলে দিয়েছেন না এটাকে 10 টাকা ফেস ভ্যালুতে আসতে হবে। এবং রকিব বলেছে আপনি কিছু সুযোগ সুবিধা দিয়া এটাকে জানেন আমি কত মুভ করেছি, এনবিআর রেখেছি, সব কাছে গিয়ে আমি ইয়েকে এনেছি 10% শেয়ার এনেছি, 10 টাকা এনেছি, এবং তার সাথে সাথে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আসছে। দ্যাট ইজ মাই হিস্ট্রি। আপনি এই যখন বলছিলেন তখনই কিন্তু প্রশ্ন আসে যে সেই সময় ডিএসসি যদি এত কিছু করতে পারে, এতটা শক্তিশালী ভূমিকা তারা নিতে পারে, এখন কেন নিতে পারছে না? এখন আছে নাকি? ক্ষমতা নিয়ে গেছে, বললামই তো আপনাকে। আমরা ডিলিস্টিং করতে পারি না, আমরা ফিজিক্যাল ভিজিট করতে পারি না, আমরা রিকমেন্ডেশন দিতে পারি না। তো আপনাকে তো বললাম তো কোনোটাই করতে পারি না। দন্তহীন আপনি গিয়ে বলতে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে কিংবা অর্থমন্ত্রীর কাছে বলতে তো আর ক্ষমতা লাগে না, এটা তো আপনারা বলতেই পারেন। আমরা বলে যাচ্ছি তো এখন। হ্যাঁ রাইট, এখন আপনাকে বলি না সমালোচনা করলে তো হবে না। নতুন যে আপনাকে বুঝতে পারেন, নতুন যে কমিশন শিবলি রুবাইতের নেতৃত্বে আসছে, অত্যন্ত সুযোগ দেন, একটু সময় দেন, একটু সময় দেন। উনি প্রত্যেকটা জিনিসকে স্ট্রংলি অ্যাড্রেস করছেন। উনি আমাদের ক্ষমতা ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ। আমরা একসাথে কাজ করছি এবং ইনশাল্লাহ পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। দ্বিতীয় কথা হলো পুঁজিবাজারে ঘুরবে। আপনার ইন্টারেস্ট রেট কত দিছে? মাননীয় অর্থমন্ত্রী কি করেছে? 6 নিয়ে করে দিচ্ছেন। আর কি টাকা পাওয়া যাবে? পুঁজিবাজার শিল্পায়নের সবচেয়ে বিকল্প ব্যবস্থা হবে। আপনি দেখেন ব্যাংকের থেকে যারা টাকা নিছে 1,60,000 1,30,000 কোটি টাকা, দেখেন এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের পরিচালকের সহায়তা টাকা নিয়ে চলে গেছে। অবশ্যই জনাব রকিবুর রহমান, আসলে ব্যাংকগুলো কি ভূমিকা রাখছে সেটিও আসলে প্রশ্ন চলে আসে, এবং এই বিষয়ে আমরা আরো জানতে চাই। জনাব আলামিন, আপনাকে আমি প্রশ্ন করব বিরতির পরে, তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির বাধা পেরিয়ে। দর্শক আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান। আজকে যে বিষয়ে কথা বলছি আমরা, পুঁজিবাজারে পুঁজি বাড়ছে এই বিষয়ে। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম, বিশ্বের প্রতিটি দেশেই আমরা দেখি যে ব্যাংক সেক্টর বিশেষ করে পুঁজিবাজারে বড় ভূমিকা রাখে। সরকার বাধ্য হয়ে এক পর্যায়ে আসলে 200 কোটি টাকা করে প্রতিটা ব্যাংকে শেয়ার কিনতে হবে এমন নির্দেশনা দিয়েছিল। তার বাস্তবায়ন কতটুকু হয়েছে জনাব আলামিন, আপনার কাছে শুনতে চাই। ব্যাংকগুলো কি ভূমিকা রাখছে? আরেকটি বিষয় একটু এর পাশাপাশি বলবেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশে অংশগ্রহণ বাজারে খুবই কম, এটি কি করে বাড়ানো যায়? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাংকগুলোতে আমরা জানি যে অনেকগুলো ব্যাংকে অ্যাপ্রোচ করেছে, 10 থেকে 12টা ব্যাংক ওই টাকা নিয়েছে এবং বাকিরাও নেওয়ার প্রসেসে আছে যে 200 কোটি টাকা। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু রিটেলারদের মতো বিহেভিয়ার করে। তারাও একটা শেয়ারকে কিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর দায়িত্ববোধের জায়গাটা ছিল কোথায়? যে বাজার যখন খুব বেশি পরিমাণে কারেকশনে যাবে তখন তারা যেসব ফান্ডামেন্টালি সলিড শেয়ার, ভালো শেয়ার, সেগুলোকে তারা বাই সাপোর্ট দিবে, বাজারকে স্টেবল করবে। আবার যখন মার্কেট ওভারহিটেড হবে তখন তারা এটাকে সাপ্লাই দিয়ে বাজারটাকে কুল ডাউন করবে। এটা হওয়া উচিত তাদের আইডিয়াল রোল। বাট তারা যা করছে যে সাধারণ বিনিয়োগকারীর মতো তারাও একটা শেয়ার কিনছে, একটু লাভ হচ্ছে, ছেড়ে দিচ্ছে, এবং তারা ছেড়ে দিলে তখন তো সাধারণ বিনিয়োগকারী বা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের পক্ষে এটা অ্যাবজর্ব করা সম্ভব হয় না, তখনই কিন্তু বাজারে আমরা একটা পতন লক্ষ্য করি। সেই ক্ষেত্রে আমরা বলবো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অবশ্যই আরো বেশি এগিয়ে আসতে হবে। জনাব রকিবুর রহমান, এই বিষয়ে আপনার কাছে একটু আসতে চাই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ বাংলাদেশে এত কম কেন আসলে? না আসলে আমাদের একটি মাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছিল, সেটা আইসিবি গত কয়েক বছরে তার লোন মানে তার দরকার ছিল বাজারকে স্টেবিলাইজ করা, বাজারকে সাপোর্ট দেওয়া। এই যে আলামিন যে কথা বলেছে, যা তারা বাজারে যখন ভালো শেয়ারের দাম কমবে তারা সাপোর্ট দিয়ে কিনে রাখবে, কারণ তাদের ধারণ ক্ষমতা বেশি। একজন ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু ট্রেড করে, তার ধারণ ক্ষমতা নাই। কিন্তু এখানে উল্টা, আইসিবিও সে কাজটা করছে না। আইসিবি টাকা পয়সা কোনো কিছু নাই, তারা এমন জায়গায় আদার নন লিস্টিং কোম্পানিতে তারা ফাইন্যান্স করে বসে আছে। মিউচুয়াল ফান্ডগুলো কি তাদের অবস্থানে কিছু করতে পারছে না? মিউচুয়াল ফান্ডের অবস্থা হচ্ছে যে আরেক রকম, যে মিউচুয়াল ফান্ডগুলি মুরগির খড়ের মধ্যে ইনভেস্টমেন্ট করছে, আর ভারতের মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারকে উজ্জীবিত করে রাখছে। অথবা আমাদের মিউচুয়াল ফান্ডগুলিতে অত্যন্ত সুশাসন এবং দক্ষ লোক নিয়ে আসতে হবে, এবং মিউচুয়াল ফান্ডকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং তাদের প্রতি 3 মাস পর পর তাদের ওয়েবসাইটে তারা কি কোথায় বিনিয়োগ করলো, কেন বিনিয়োগ করলো, তার যুক্তিগত তুলে ধরতে হবে। মিউচুয়াল ফান্ড যতক্ষণ স্ট্রং না হবে ততক্ষণ পুঁজিবাজারকে স্ট্রং করা যাবে না। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, ব্যাংক সম্বন্ধে আপনি জানেন ব্যাংকগুলি, ব্যাংক এনবিএফআই এবং লিজিং কোম্পানি সব মিলে 30% অফ দ্য টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন। ব্যাংকে যদি সুশাসন ফিরিয়ে না আনতে পারেন তাহলে কিন্তু পুঁজিবাজারে আপনার একেবারে পুঁজিবাজারকে ভালো করা একটু দুঃসহ হয়ে পড়বে। অতএব কি করতে হবে? ব্যাংকগুলিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তাদেরকে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যেটা সিকিউরিটাইজেশন করতেছে, এই সকল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রিয়েল দে মাস্ট আপনার প্রোটেক্ট দ্য ইনভেস্টর এন্ড দ্য শেয়ার হোল্ডার। এই ইন্ডিপেন্ডেন্ট যাবে এবং দেখবেন সুশাসন প্রতিষ্ঠা। আর বাজারে সবচেয়ে বড় কথা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ হলো বাজারে সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের কঠোর প্রয়োগ করা, এবং যারা সার্কুলেট ট্রেডিং করে, যারা ম্যানিপুলেশন ধরা পড়ে তাদেরকে আইনি কঠোর শাস্তি দেওয়া। আর বিনিয়োগকারীর কাজ,
বিনিয়োগকারী ভাইদেরকে আমি বলবো এই যে ইমোশন দ্বারা কাজ করবেন না। আপনি emotion অবশ্যই দ্বারা আমরাও বিনিয়োগ সেটি আশা করবেন। করি যে বিনিয়োগকারীরা আসলে একেবারে ম্যাচিউর আচরণ করুক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটি আপনি আসলে বলছিলেন যে সুশাসন প্রতিষ্ঠা করতে তারা সর্বোচ্চ চেষ্টা করুক এবং আপনাদের কাছ থেকেও মানুষের প্রত্যাশা, আপনারা যারা এই মার্কেটে দীর্ঘদিন ধরে রয়েছেন, যাদেরকে সিনিয়র বিনিয়োগকারী বলা যায়, তাদের আপনারা আসলে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভালো ভালো পরামর্শ দেবেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও আসলে যে কোনো কাজের ভুল ভ্রান্তি ধরিয়ে দেবেন এবং আপনারা সেখানেও কিন্তু ভূমিকা রাখতে পারেন। দর্শক, আজকে আসলে এই পর্যন্তই, আমাদেরকে বিদায় নিতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার মধ্যে সাবধানে থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।